2025 সালের ডিসেম্বরে এসে পূর্ব এশিয়ার আকাশ আর ঠিক আগের মতো নিস্তব্ধ নেই। রাডারের স্ক্রিনে ভেসে ওঠা প্রতিটি বিন্দু এখন কেবল একটি বিমান নয়, বরং একটি সম্ভাব্য সংকেত। কোথাও যেন বিশ্ব রাজনীতির ভারসাম্য নড়বড়ে হয়ে উঠছে। ঠিক এমনই এক মুহূর্তে জাপানের চারপাশ ঘিরে চীন ও রাশিয়ার যৌথ বোমারু বিমান টহল নতুন করে প্রশ্ন তুলেছে। এই উত্তেজনা কি একটি অনিবার্য সংঘাতের দিকে এগোচ্ছে? জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী রাশিয়ার পারমাণবিক সক্ষম TU-95 কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে আসে এবং সেখানে চীনের H-6 বোমারু বিমানের সঙ্গে মিলিত হয়ে প্রশান্ত মহাসাগরে দীর্ঘ পাল্লার যৌথ টহল চালায়। পরবর্তীতে চীনের J-16 যুদ্ধবিমান ওই বোমারু বহরের সঙ্গে যোগ দেয় এবং জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যবর্তী আকাশপথে বারবার উড়ান দেয়। এই পথটি আন্তর্জাতিক জলসীমার ওপর হলেও এর ভৌগোলিক অবস্থান জাপানের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি দেশটির দক্ষিণ পশ্চিম প্রতিরক্ষা বলয়ের এক প্রকার দরজা। এই টহলকে কেবল নিয়মিত সামরিক মহড়া হিসেবে দেখার সুযোগ খুব কম। একই সময়ে জাপান সাগরে রাশিয়ার A-50 আগাম সতর্ককারী বিমান ও Su-30 যুদ্ধ বিমানের উপস্থিতি ইঙ্গিত দেয় এই অভিযান ছিল এক ধরনের সমন্বিত শক্তি প্রদর্শন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি প্রকাশ্যেই বলে দিয়েছেন, এই যৌথ অভিযান স্পষ্টভাবেই জাপানের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এর জবাবে টোকিও যুদ্ধ বিমান উড়িয়ে আকাশসীমা শনাক্ত করেছে এবং প্রতিরক্ষা প্রোটোকল অনুযায়ী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। কিন্তু কেন চীন ও জাপানের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলো? এই অবস্থায় চীন জাপান সংঘাত কি অনিবার্য? তাইওয়ান কেন বিশ্ব ভূ রাজনীতির কেন্দ্রে? চীন জাপান সামরিক শক্তিতে কে এগিয়ে? বিস্তারিত তুলে ধরব এবারের প্রতিবেদনে। তাইওয়ান এশিয়ার সবচেয়ে সংবেদনশীল ভূ রাজনৈতিক দ্বীপ। তাইওয়ানকে বোঝা মানে এশিয়ার 21তম শতাব্দীর শক্তির ভারসাম্য বুঝে ফেলা। মাত্র 36,000 বর্গ কিলোমিটারের এক ভূখণ্ড, কিন্তু এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান TSMC, যার চিপ ছাড়া আধুনিক যুদ্ধ বিমান, ড্রোন, স্মার্টফোন, এমনকি সুপার কম্পিউটারও চলবে না। তাইওয়ান থেমে গেলে বৈশ্বিক অর্থনীতি থমকে যাবে। এজন্যই যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে মরিয়া, এজন্যই জাপান উদ্বিগ্ন, এজন্যই চীন কঠোর। দ্বীপটির অবস্থান আরও একটি বড় কারণ। এই দ্বীপকে বলা হয় এশিয়ার বারুদ ভর্তি বাক্স। জাপান থেকে ফিলিপাইন পর্যন্ত যে প্রথম দ্বীপ শৃঙ্খল, তাইওয়ান তার কেন্দ্রে। চীন যদি তাইওয়ান পুরোপুরি দখল করে, তাহলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের চলাচল চীনের নজরদারির নিচে চলে আসবে। জাপানের সাপ্লাই রুট বিপন্ন হবে। দক্ষিণ কোরিয়া কৌশলগতভাবে আটকা পড়বে। অন্যদিকে চীন মনে করে তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ। তাইওয়ান ছাড়া তাদের জাতীয় ঐক্য অসম্পূর্ণ। তাইওয়ানের নিজস্ব অবস্থান আরও জটিল। তারা রাষ্ট্রীয় পরিচয় বজায় রাখতে চায়, কিন্তু যুদ্ধ চায় না। নিজেদের প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়ালেও জানে পূর্ণাঙ্গ যুদ্ধের বোঝা তাদের কাঁধে তোলা সম্ভব নয়। এ কারণেই তাইওয়ানের চারপাশ আজ একটানা সামরিক মহড়ার মঞ্চে পরিণত হয়েছে। চীনা ড্রোন, জাপানি যুদ্ধ জাহাজ, আমেরিকার নজরদারি বিমান, সবাই ঘুরছে এই ছোট্ট দ্বীপের আকাশপথে। তাইওয়ান প্রণালীর গুরুত্ব। মূলত তাইওয়ানের বাণিজ্যিক গুরুত্বের কারণে এর ভূ রাজনৈতিক গুরুত্ব আরও তীব্র হয়ে উঠছে। তাইওয়ান প্রণালী এশিয়ার যে কোনো স্থানের চেয়ে বেশি নজরদারির জায়গা। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 30 থেকে 40% কোনো না কোনোভাবে এশিয়া থেকে পূর্ব এশিয়া হয়ে প্যাসিফিক আমেরিকা রুটে যায়। এই রুটগুলোর একটি প্রধান কেন্দ্র হল তাইওয়ান প্রণালী। বিশেষ করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন, এই দেশগুলোর বিশাল আমদানি রপ্তানি জাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে যাতায়াত করে।
জাপান ও দক্ষিণ কোরিয়া প্রায় সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। তাদের তেলের বিশাল অংশ আসে মালাক্কা প্রণালী, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী পথ ধরে। তাই একদিনের জন্য যদি এই পথ বন্ধ হয়, দেশগুলোর অর্থনীতি থেমে যাবে। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে জাপান। তাইওয়ান জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইওনাগুনি থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে। এই দূরত্ব মানেই তাইওয়ানের যে কোনো সংঘাত প্রথমেই আঘাত করবে জাপানের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্য রুটে। কারণ জাপানের ৯০% জ্বালানি আসে এই সাগর পথ পেরিয়ে। জাপানের সবচেয়ে বড় কারখানা অঞ্চল কানসাই, কিউশু, চুবু এসব অঞ্চলের সরবরাহ চেইন নির্ভর করে এই রুটে। তাইওয়ান শুধু গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক নয়, এটা জাপানের প্রাণরেখা। তাইওয়ান নিয়ে চীনের দাবি। চীন দাবি করে ওয়ান চায়না পলিসি অনুযায়ী তাইওয়ান তার অঞ্চল, বিচ্ছিন্ন প্রদেশ। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে, প্রয়োজনে শান্তিপূর্ণভাবে, না হলে বল প্রয়োগে। গত ৩ বছরে চীনা যুদ্ধ বিমান ১০,০০০-এর বেশি বার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। তাইওয়ান প্রণালীর উত্তর, দক্ষিণ ও পূর্ব সেখানে নিয়মিত মহড়া চালিয়েছে। চীনা ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, জাহাজের সংখ্যা অভূতপূর্বভাবে বেড়েছে। বেইজিংয়ের চোখে জাপান, যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার যে কোনো পদক্ষেপ তাইওয়ান প্রশ্নে বিদেশি হস্তক্ষেপ। এবার উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে বেইজিং জাপানকে সরাসরি বলেছে এটি রেড লাইন, লঙ্ঘন করলে ভয়াবহ সামরিক পরিণতি হবে। জাপান বদলে যাচ্ছে দেশের প্রতিরক্ষা নীতি। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিবাদী সংবিধান অনুসরণ করলেও যেহেতু বর্তমান বিশ্ব একেবারে বদলে গেছে, তাই জাপানের সামরিক বাস্তবতাও বদলাতে শুরু করেছে। ২০২৩ থেকে ২০২৫ জাপান প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে ঐতিহাসিক ৪৩%। দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি সংসদে বলেছেন, চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় সেটা জাপানের অস্তিত্বের জন্য হুমকি, আমাদেরও পাল্টা সামরিক পদক্ষেপ নিতে হবে। এই বক্তব্যই টোকিও বেইজিং সংঘাতকে হঠাৎ জ্বালিয়ে দিয়েছে। গত ৩ দশক ধরে জাপান তাইওয়ানকে কখনো প্রকাশ্যে রক্ষা করেনি, আবার সরাসরি বিরোধিতাও করেনি। কিন্তু ২০২৫ সালের নভেম্বরে এসে টোকিওর ভাষা হঠাৎই যেন বদলে গেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছেন, তাইওয়ানে স্থিতিশীলতা না থাকলে জাপানও নিরাপদ নয়। এই এক ঘোষণাই উত্তপ্ত করে তুলেছে বেইজিংকে। আগেই উল্লেখ করেছি, চীনের দৃষ্টিতে তাইওয়ান কোনো বিদেশি ভূখণ্ড নয়, চীনেরই অংশ। আর তাইওয়ানের পাশে দাঁড়ানো মানেই চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। জাপান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া চালালো, যুদ্ধবিমান পাঠালো দক্ষিণ পশ্চিম দ্বীপমালায়, চীন তখন বুঝে গেল বিষয়টি শুধু কূটনীতি নয়, জাপান আসলে তার সামরিক অবস্থান শক্ত করছে। জাপান চীন কার সামরিক শক্তি কেমন? সামরিক শক্তি নিয়ে বিশ্লেষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের তথ্য অনুযায়ী চীন ও জাপান উভয়ই সামরিক শক্তিতে বিশ্বের প্রথম 10-এর ভেতরে আছে। চীন জাপানের মধ্যে কাগজে কলমে চীন বিশ্বের সবচেয়ে দ্রুত আধুনিক হওয়া সামরিক শক্তি। অন্যদিকে জাপান যুদ্ধ বিধ্বস্ত এক দেশ থেকে বিশ্বের সবচেয়ে প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শক্তিতে পরিণত হয়েছে। প্রথমে জেনে আসি জাপানের সামরিক শক্তি কেমন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল দুর্ধর্ষ। জাপান যে কত আক্রমণাত্মক তা হাড়ে হাড়ে জানে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে পরপর 2টি ও রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধে জাপান জয়ী হয়েছিল। জাপান হয়ে ওঠে আরও আধিপত্যশীল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর জাপান শান্তির প্রতি মনোযোগী হয়।
গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে জাপান বর্তমানে বিশ্বের 8ম শক্তিধর দেশ। জাপানের সামরিক শক্তি প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং অত্যন্ত আধুনিক। দেশটির সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 2,47,000 আর রিজার্ভে রয়েছে আরও 56,000 সৈন্য। জনশক্তি সীমিত হলেও উচ্চমানের প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং উন্নত সামরিক প্রযুক্তি তাদের প্রকৃত শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। জাপানের এয়ার ডিফেন্স এশিয়ার অন্যতম শক্তিশালী। আকাশসীমা সুরক্ষায় তাদের হাতে রয়েছে প্রায় 1443টি বিমান, যার কেন্দ্রে F-35 এবং F-15J এর মতো আধুনিক ফাইটার জেট। এগুলো মূলত প্রতিরক্ষা ও আকাশ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এবং প্রযুক্তিগত নির্ভরতায় জাপান দীর্ঘদিন ধরেই এগিয়ে। স্থলবাহিনীর ক্ষেত্রে তাদের 521টি ট্যাঙ্ক রয়েছে। সংখ্যায় কম মনে হতে পারে, কিন্তু জাপান আক্রমণাত্মক যুদ্ধে নয়, প্রতিরক্ষার প্রস্তুতিতেই বেশি গুরুত্ব দেয়। দ্রুত মোতায়েনযোগ্য ইউনিট, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চমানের লজিস্টিক কাঠামো তাদের স্থলবাহিনীকে কার্যকর করে তুলেছে। নৌবাহিনী জাপানের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি। তাদের কাছে রয়েছে 159টি নৌযান, যার মধ্যে 24টি সাবমেরিন বিশেষ উল্লেখযোগ্য। প্রযুক্তিগত মান এবং নিখুঁত অপারেশনে অত্যন্ত সক্ষম। এছাড়া 4টি হেলিকপ্টার ক্যারিয়ার ধরনের বড় জাহাজ রয়েছে, যেগুলো সংকট মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিরক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জাপান হল যুক্তরাষ্ট্রের সামরিক জোটের অন্যতম সদস্য। চীনের সামরিক সক্ষমতা। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী চীন বিশ্বের 3য় সামরিক শক্তিধর দেশ। চীন বিশ্বের অন্যতম পরাশক্তি। চীনের সক্রিয় সৈন্যের সংখ্যা প্রায় 21 লাখ আর রিজার্ভে রয়েছে আরও 9,50,000। সংখ্যা এবং আকারে এটি বিশ্বের বৃহত্তম স্থলবাহিনী হিসেবে বিবেচিত, যা দ্রুত মোতায়েনযোগ্য, সুসংগঠিত এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত। আকাশ প্রতিরক্ষায় চীনের আছে 3,271টি বিমান, যার মধ্যে ফাইটার জেটের সংখ্যা প্রায় 1,500। এদের মধ্যে J-20, J-16 এবং SU-35 ধরনের স্টেলথ ও আধুনিক ফাইটার অন্তর্ভুক্ত, যা চীনের আকাশসীমা নিয়ন্ত্রণ এবং আধুনিক আধিপত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের বিমানবহর আধুনিক রাডার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বহন ক্ষমতার সঙ্গে যুক্ত। স্থলবাহিনীতে চীনের ট্যাঙ্ক সংখ্যা 3,900-র বেশি, যা তাদের শক্তিশালী আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় কৌশলের জন্য অপরিহার্য। এবং এই ট্যাঙ্কগুলো টাইপ 99 এবং টাইপ 96 ধরনের, যার অত্যাধুনিক সেন্সর এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে। নৌবাহিনীর ক্ষেত্রে চীনের মোট নৌ সম্পদ 753টি, যার মধ্যে সাবমেরিন 75টি এবং এর মধ্যে কিছু নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন। চীনের নৌবাহিনী দ্রুত সম্প্রসারণশীল, আধুনিক ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পণ্যমূলক জাহাজ দ্বারা সমৃদ্ধ। সাবমেরিন এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের সমন্বয় তাদের উপকূলীয় এবং দূরপাল্লার অপারেশনকে শক্তিশালী করেছে। পারমাণবিক শক্তিধর চীনের হাতে আছে 600টি পারমাণবিক ওয়ারহেড, যা তাদের কৌশলগত প্রতিরক্ষা ও প্রতিশ্রুতিশীল প্রতিশোধ ক্ষমতা প্রদর্শন করে। চীন জাপান যুদ্ধে জড়ালে কি হবে? চীনের কৌশল পরিষ্কার। যুদ্ধ হলে দ্রুত সমুদ্রপথ বন্ধ করে জাপানকে বিচ্ছিন্ন করবে। এরপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি হবে তাদের ঘাঁটিগুলোতে। চীনের ধারণা, যুদ্ধ যত দীর্ঘ হবে, জাপানের ঝুঁকি তত বাড়বে। জাপানের শক্তি হল নিখুঁত প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রের সমর্থন। যুদ্ধ হলে জাপান একা লড়বে না। ওকিনাওয়া, ইয়োকোসুকা, কাদেনা এইসব মার্কিন ঘাঁটি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। চীন যদি সমুদ্র যুদ্ধে ভুল করে, জাপান ও যুক্তরাষ্ট্র মিলে চীনা নৌবহরের বড় ক্ষতি করতে পারে। আসলে বাস্তবতা হলো, চীন জাপান যুদ্ধ মানে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া সবাইকে টেনে আনা। আঞ্চলিক নয়, বৈশ্বিক সংঘর্ষে রূপ নেয়ার শতভাগ আশঙ্কা দেখা দিবে।
বর্তমান বিশ্ব যুদ্ধের দামামায় ক্লান্ত, আরেকটি যুদ্ধ কেউ দেখতে চায় না। পৃথিবীতে শান্তি নেমে আসুক এই কামনায় আজকের মতো ইতি টানছি। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখার অনুরোধ জানাচ্ছি।